প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি আয়োজন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড হেলথ জংশনে। দর্শক, এই অনুষ্ঠানে আপনারা জানেন যে আমরা করোনার যে সংক্রান্ত বিষয়গুলো রয়েছে এবং আমাদের এই মুহূর্তে বাংলাদেশ এবং সারা বিশ্ব কোন পর্যায়ে রয়েছে করোনা, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং আমরা আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা সবকিছু নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা থাকে। আলোচনায় যুক্ত থাকেন দেশের বরেণ্য চিকিৎসকবৃন্দ এবং দর্শক, আমরা তো সবসময় জানি যে আমাদের এই বাংলাদেশের চিকিৎসকরা সারা বিশ্ব জুড়ে নেতৃত্ব দিচ্ছে এই করোনা মহামারীকালীন সময়ে। আমরা এই যে বিষয়গুলো রয়েছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের দেশে দুজন আমাদের সাথে যুক্ত হয়েছেন, দেশের স্বনামখ্যাত দুজন চিকিৎসক। একজন যুক্ত হয়েছেন আমাদের ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার সাইদা আনোয়ার, এবং আমাদের সাথে আছেন আমাদের অনলাইনে যুক্ত আছেন ডাক্তার চন্দন মিত্র, আইওয়া যুক্তরাষ্ট্র থেকে। অধ্যাপক ডাক্তার সাইদা আনোয়ার, আপনাকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা স্টুডিওতে আজকের এই অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। এটিএন বাংলাকেও ধন্যবাদ। অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশের চিকিৎসক, আমরা যাদেরকে নিয়ে গর্ব করি সারা বিশ্ব জুড়ে, ডাক্তার চন্দন মিত্র, সহযোগী পরিচালক ইন্টারনাল মেডিসিন রেসিডেন্সি প্রোগ্রাম, মার্সি ওয়ান মেডিকেল সেন্টার, আইওয়া যুক্তরাষ্ট্র। ডাক্তার চন্দন মিত্র, আপনাকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার স্টুডিও থেকে। আমি ডাক্তার শাহেদ ইমরান। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শক শ্রোতাবৃন্দকে শুভেচ্ছা। দর্শক, আপনারা বুঝতেই পাচ্ছেন যে আজকে তাহলে আলোচনার বিষয় কি হতে পারে। এই মুহূর্তে আমরা শীতকাল চলছে এবং বাড়তি আতঙ্ক করোনা ভাইরাসের যে সংক্রমণ, সেই বিষয়টি, এবং আমরা আজকে যেহেতু আমাদের সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান রয়েছেন, সুতরাং আলোচনার বিষয়বস্তুতে শুরুতেই থাকবে শীতকালে শিশুর রোগ চিকিৎসা এবং করোনায় ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে। দর্শক, এই বিষয়গুলো নিয়ে আমাদের পুরো অনুষ্ঠানের আয়োজন আপনারা প্রশ্ন করতে পারেন। আপনারা জানেন যে এটিএন বাংলা স্ক্রলে দেখানো যে নম্বরটি রয়েছে, সেই নম্বরে প্রশ্ন করলেই আপনারা আমাদের বিশেষজ্ঞ অতিথির সঙ্গে আজকে কথা বলতে পারবেন। আমরা অনুষ্ঠানের শুরু করব আলোচনা। তার আগেই আমাদের সাথে এটিএন বাংলার যে এই মুহূর্তে যে প্রতিবেদনটি, সেই প্রতিবেদনটি আমরা দেখে আসব এবং তারপরে আমাদের মূল আলোচনা যেটি, সেটি নিয়ে আলোচনা করব। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে আসি। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে আরো 24 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে আরো 1049 জন। নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 5,09,148 জন হয়েছে। করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 7,452। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরো 1,473 জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন 4,51,961 জন। মা, দুঃখ করবেন না। আপনার সম্মান রক্ষা করতে গিয়ে যদি আপনার এই নগণ্য ছেলের রক্তে রাজপথ রঞ্জিত হয়, সে রক্ত ইতিহাসের পাতায় সাক্ষ্য দেবে যে বাঙালি এখনো মাতৃভূমি রক্ষা করতে নিজের জীবন পর্যন্ত বুলেটের সামনে পেতে দিতে দ্বিধাবোধ করে না। যদি এদেশকে মুক্ত করতে পারি, তবে হয়তো আবার দেখা হবে। মা, বিদায় দাও মা, আপনার জিন্নাত। এই মানুষগুলো একযোগ করেছিলেন বলেই পেয়েছি আমাদের বাংলাদেশ। এখন দেশের জন্য একটি ভালো কাজ করে হলেও একযোগ করা আমাদের দায়িত্ব। আসুন বাংলাদেশের 50 বছরের পূর্বক্ষণে দেশের জন্য একযোগে কাজ করি আর তা ছড়িয়ে দিই ইন্টারনেটের শক্তিতে। গ্রামীণ ফোন। দর্শক, আজকে আলোচনার বিষয় শীতকালে শিশুর রোগ চিকিৎসা এবং এই করোনা ভ্যাকসিনের কার্যকারিতা। আজকে আমাদের সাথে এটিএন বাংলা স্টুডিওতে আছেন, আমরা যেমনটি প্রথমেই বলছিলাম, অধ্যাপক ডাক্তার সাইদা আনোয়ার, খুবই জনপ্রিয় একজন চিকিৎসক, আমাদের অভিভাবক চিকিৎসক। অধ্যাপক ডাক্তার সাইদা আনোয়ার, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে যেহেতু আলোচনার বিষয় রেখেছি যে শীতকালে শিশুর রোগ নিয়ে, আসলে এই মুহূর্তে আমাদের সবসময় আমরা যেটিকে মনে করি যে শিশুর বাড়তি যত্ন প্রয়োজন। শীতকালে কিন্তু শিশুরা অনেক বেশি ভোগেন। শিশুদের কি কি রোগ হয়ে থাকে এই সময়টিতে?
আসলে এখন তো যে শীতকাল চলে আসছে আমাদের দেশে, প্রথমত হচ্ছে দুপুরবেলা একটু বেশি গরম থাকে, আবার বিকেল হতে হতে অনেক ঠান্ডা হয়ে যায়। এই যে আবহাওয়ার একটা তারতম্য, সেই তারতম্যটা আসলে সহ্য করতে পারে না শিশুরা অনেক সময়। যে বড়দের কাছেই সহ্য করতে অনেক কষ্ট হয়, ছোটদের কাছে তো অনেক বেশি। এখন শিশুর এমনিতেও রোগ প্রতিরোধক শক্তিও কম, আর শীতের আবহাওয়াটা শুষ্ক থাকে, এনভায়রনমেন্ট একদম ড্রাই থাকে, যার জন্য অনেক ধরনের অসুস্থতা হয়। শুষ্কতায় কি ভাইরাল ইনফেকশনের প্রকোপটা বেড়ে যায়। ভাইরাল ইনফেকশনের প্রকোপও বেড়ে যায়, অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাকটেরিয়ালও বেড়ে যায়। কারণ যেহেতু ওদের রোগ প্রতিরোধক শক্তিটা কম, যখন ভাইরাল ইনফেকশন হয় তখন আরো বেশি সুপারএডেড ব্যাকটেরিয়া, ইমিউনিটি যখন একদম কমে যায় তখন সুপারএডেড ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। আর এছাড়াও আছে যে স্কিনের মধ্যে সমস্যা হয়, চামড়াতে। আর এইভাবে কিন্তু ভাইরাল ইনফেকশনের জন্য যেটা হয় সেটা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। আমরা জানি ঠান্ডা, কাশি, সর্দি এই সময়ে কিন্তু বেশি হয় ঠান্ডাজনিত রোগটা, এই ইভেন নিউমোনিয়াও হতে পারে। আর তারপরেও আছে যেমন এই শীতের সময় যেহেতু ভাইরাসগুলি খুব অ্যাক্টিভ হয়ে যায়, তখন রোটাভাইরাল ডায়রিয়াটা অত্যন্ত হয়। এখন ভাইরাল ডায়রিয়া আপ টু 5 ইয়ার্স, 5 বছর বয়স পর্যন্ত ডায়রিয়াতে ভুগে বাচ্চারা। অনেক বেশি ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়, 4-5 দিনে আসলে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো এই ধরনের ব্যাপারগুলি হচ্ছে। আর শীতে যেহেতু শুষ্ক ত্বকও শুষ্ক হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, স্কিনে ইনফেকশন হচ্ছে, স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, চামড়া উঠে যাচ্ছে, খসখসা হয়ে যাচ্ছে। এই সময় ভিটামিনের প্রয়োজন অনেক বেশি। তারপরে আপনার ওই খসখসা হয়ে গেলে চুলকানি হচ্ছে, চুলকানিতে আপনার অনেক সময় ইনফেকশন হয়ে যাচ্ছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যাচ্ছে। জি ম্যাডাম, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব বিশদভাবে। আমাদের সাথে একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্নটি নিয়ে নিই। যে দর্শক কে আছেন আমাদের সাথে নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে বিউটি বলছি। জি বলুন। আমার ছেলে তো যে কিছুদিন পর ঠান্ডা লাগে, তো এই ঠান্ডার ওষুধের জন্য এই জন্য বলছে ডাক্তারে প্রোজমা আর মোনাক 3 মাস রেগুলার। এটা কি ঠিক আছে? আপনার বাচ্চার বয়স কত একটু বলুন। বাচ্চার বয়স 9 বছর। 9 বছর। জি, এটি ওষুধটি কি খাবেন কিনা সেই বিষয়ে প্রশ্ন করছিলেন ম্যাডাম। আমরা যেটিকে ওই যে এমকাস নামে বা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, এই ওষুধটি সে দিচ্ছেন। আসলে এই ওষুধটা ঠান্ডাজনিত রোগকে প্রিভেন্ট করে, প্রোফাইল্যাক্সিস হিসেবে অনেকেই দেন। যেহেতু শিশু বিশেষজ্ঞ দিয়েছেন আপনার ছেলেকে, নিশ্চয়ই উনি বুঝে শুনেই দিয়েছেন। 3 মাস আপনি খাওয়ান, তারপরে ফলো আপে যান, ফলো আপ করেন, শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেন। এটাই আমার। জি, তার মানে দর্শক আপনি বুঝতেই পাচ্ছেন যে ম্যাডাম যেটি বলছিলেন যে এই মুহূর্তে আপনার শিশু বিশেষজ্ঞের সাথে একটু আলোচনা করা জরুরি। তবে আসলে যে ওষুধটি খাচ্ছেন এটি আপনি কিছুদিন খেতে পারেন, ট্যাবলেট এমকাস বা এই নামে এই ধরনের ওষুধগুলো যেগুলো বাজারে পাওয়া যায় ম্যাডাম বলছিলেন। আমরা অনলাইনে যুক্ত করতে পেরেছি সুদূর যুক্তরাষ্ট্রের আইওয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার চন্দন মিত্র। ডাক্তার চন্দন মিত্র, আমরা জানি যে এই মুহূর্তে ভ্যাকসিন বা সারা বিশ্ব প্রতিরোধ ব্যবস্থার মধ্যে কাটাচ্ছে, অর্থাৎ আমাদের এই যে সংক্রমণের যে মহামারী, সেই মহামারী থেকে প্রতিরোধ করবার জন্য চেষ্টা করা হচ্ছে সারা বিশ্বে। বিশেষ করে আপনি যে রাষ্ট্রে এখন আছেন সেখানে শুরু হয়েছে ভ্যাকসিন প্রয়োগ করা, এবং আমরা যতটুকু জানি আপনি নিজেও ভ্যাকসিনটি নিয়েছেন। আমি প্রথমে একটু জানতে চাই ডক্টর চন্দন মিত্র যে আপনি আসলে কি মনে করছেন, বা আপনার এখন শারীরিক কোনো অসুবিধা হচ্ছে কিনা ভ্যাকসিনটি নেওয়ার পরে? আমরা আসলে একটু জানতে চাই আপনার মনের কথাটি। ধন্যবাদ শাহেদ। তো ডক্টর শাহেদ ইমরান, আপনারা সবাই জানেন যে যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে 14ই ডিসেম্বর থেকে। তো আমি 6 দিন আগে ভ্যাকসিনটা নেওয়ার সুযোগ আমার হয়েছে। তো আমার হাসপাতালেও ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। এটা আপনার প্রথমে শুরু হয়েছিল ফাইজারের ভ্যাকসিনটা দিয়ে, যেটা ফাইজার এবং বায়োনটেক, আর এখন মডার্নার ভ্যাকসিনটাও যুক্ত হয়েছে। তো আমি বলবো যে ভ্যাকসিনটা নেওয়া সবার জন্য খুবই জরুরি, কারণ এই মহামারী চিকিৎসা তেমন একটা গত 9 মাসে কিন্তু আবিষ্কার হয়নি। জি, সুনির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি আমরা আসলে এখনো হাতে পাইনি। জি হ্যাঁ, তো আমি ভ্যাকসিনটা নেওয়ার পরে আপনি যেটা জানতে চাচ্ছেন, অনেক ধরনের সাইড এফেক্টের কথা, হয়তো খুব ছোট ছোট সাইড এফেক্টের কথা অনেক সময় বলেছে, কিন্তু আমি আমার ইনজেকশন সাইটে একটু কয়েক ঘন্টার জন্য ব্যথা ছিল, এছাড়া আর কোনো ধরনের কোনো সাইড এফেক্ট আমার হয়নি। আচ্ছা, আর জি
ভ্যাকসিনের যে সমস্ত সাইড এফেক্ট, হয়তো ছোট ছোট সাইড এফেক্ট যেটা হতে পারে যে ইনজেকশন সাইডে ব্যথা, যে কোনো ভ্যাকসিনে আসলে কিছু হ্যাঁ যে কোনো সমস্যা ভ্যাকসিনে থাকতে হতে পারে, বা সামান্য জ্বর, তারপরে হচ্ছে যে টায়ার্ডনেস, ফ্যাটিগ, এই ধরনের সিমটমগুলো। কিন্তু কোনো এই পর্যন্ত প্রায় আমেরিকাতে প্রায় আমি বলবো 19 লাখ লোকের ভ্যাকসিন কিন্তু দেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন পর্যন্ত একজনকেও কোনো গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কথা কিন্তু জানা যায়নি। আচ্ছা, অর্থাৎ মানে ভ্যাকসিন নিয়ে কোনো সমস্যা হয়নি। আপনি কতদিন পূর্বে এই ভ্যাকসিনটি নিয়েছেন ডক্টর চন্দন মিত্র? আমি ভ্যাকসিনটা নিয়েছি 6 দিন আগে। 6 দিন আগে নিয়েছেন, অর্থাৎ 6 দিন পরেও কিন্তু আপনি আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন। দর্শক মণ্ডলী, আপনারা শুনতে পাচ্ছেন যে আমেরিকার যুক্তরাষ্ট্র থেকে যে ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে তার একজনকে আমরা পেয়েছি, এবং তিনি নিজেই চিকিৎসক এবং খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আমাদের বাংলাদেশি চিকিৎসক ডক্টর চন্দন মিত্র এখন সহযোগী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি একটু জানতে চাই এর সাথে যে এই যে করোনা ভ্যাকসিন আমরা বাংলাদেশে বা এই সাবকন্টিনেন্টে আমরা কিন্তু এখনো করোনা ভ্যাকসিনের প্রয়োগ এখন আমরা দেখতে পাইনি সেভাবে। তবে আপনার কাছ থেকে একটু পরামর্শ নিতে চাই, কেননা যে আপনাদের দেশে যেহেতু সেই অভিজ্ঞতা আপনাদের হয়ে গেছে, আমরা বাংলাদেশে আসলে ভ্যাকসিনের যে কার্যকারিতা বা প্রয়োগ বিধি, সেখানে কি আপনার কোনো পরামর্শ আছে কিনা? তো ধন্যবাদ। তো বাংলাদেশে এখনো ভ্যাকসিনটা আসেনি, তবে সেই দিন কিন্তু খুব একটা দূরে নয়। তবে ভ্যাকসিনের যেই চ্যালেঞ্জগুলো বাংলাদেশের জন্য আমি বলবো, তো এই পর্যন্ত কিন্তু 2টা ভ্যাকসিন অ্যাপ্রুভড হয়েছে। তো একটা হচ্ছে, দুইটাই কিন্তু মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন, যেটা ট্র্যাডিশনাল ভ্যাকসিনের চাইতে একটু ডিফারেন্ট। তো যার জন্যে এটা ভ্যাকসিনটা ক্যারি করতে বা সংরক্ষণ করতে আলট্রা কোল্ড চেইনের প্রয়োজন। তো যেটা ফাইজারের ভ্যাকসিন, সেটা কিন্তু সংরক্ষণ করতে হয় বা স্টোরেজ করতে হয় -70°C, যেটা প্রচণ্ড মানে খুবই নিম্ন তাপমাত্রা। এবং মডার্নার যে ভ্যাকসিনটা, সেটা সংরক্ষণ করতে হয় -20°C। তো এইটা আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে আশার কথা হচ্ছে যে এর পরে যে দুটো ভ্যাকসিনের কথা সবাই বলছে, একটা হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা এবং একটা জনসন অ্যান্ড জনসন, সেটা কিন্তু নর্মাল রেফ্রিজারেটর, যেটা হচ্ছে -2 থেকে -8°C স্টোরেজ করা যায়। তো সেই ভ্যাকসিনগুলো বাংলাদেশের জন্য খুবই কার্যকর হবে বলে আমার ধারণা। তবে আরেকটা জিনিস, যে এখানে যুক্তরাষ্ট্রে প্রথম যেই চ্যালেঞ্জটা তারা মোকাবেলা করেছে, একটা হচ্ছে যে এই আলট্রা কোল্ড চেইনে কিভাবে ট্রান্সপোর্ট করতে হবে, আর দ্বিতীয়টা হচ্ছে যে কারা ভ্যাকসিনটা প্রথমে পাবে। জি, অর্থাৎ ক্যাটাগরিক্যালি আসলে কারা কারা ভ্যাকসিন পেতে পারেন তার একটি তালিকাও জরুরি রাষ্ট্রীয়ভাবে। আমরা এই বিষয়টি নিয়ে একটু বিশদ আলোচনায় আপনার সাথে করব। আপনি আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছেন, আমরা একটু জানতে চাইবো আপনার কাছ থেকে। এরপরে নিশ্চয়ই আপনি আমাদের সাথে থাকবেন ডক্টর চন্দন মিত্র, আপনার কাছে আসবো এই প্রসঙ্গ নিয়ে। দর্শক, আমরা আজকে শীতকালে শিশু রোগ নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের সাথে অধ্যাপক ডাক্তার সাইদা আনোয়ার আছেন। ম্যাডাম, আপনি বলছিলেন যে এই শীতকালে সংক্রমণ, যে কোনো সংক্রমণই কিন্তু অনেক বেড়ে যায়। আপনি বলছিলেন যে শুষ্কতার কারণে চামড়ার কিছু বা স্কিনের কিছু ডিজিজের কথা বলছিলেন। এই মুহূর্তে কিন্তু মা বা বাবা তারা প্রায়ই এসে থাকেন যে আমাদের বাচ্চাদের, শিশুদের আসলে কি ধরনের কোনো লোশন দিব কিনা, কিংবা কোনো ধরনের ময়শ্চারাইজার ইউজ করব কিনা, এই বিষয়গুলো যদি আমি একটু শুনতে চাই, যে আসলে স্কিনের যে সমস্যাগুলো হয় তাদের জন্য সমাধানটা কি? ধন্যবাদ শাহেদ। আসলে এখানে খুব ভালো প্রশ্ন এটা, কারণ এখানে অনেক সময় হয় কি যে মা বাবারা আসেন যে আমি বাচ্চাকে লোশন দিচ্ছি, আমি বাচ্চাকে সরিষার তেল দিচ্ছি। এই সরিষার তেল কিন্তু একদম দেওয়া উচিত না বাচ্চার শরীরে, কারণ এগুলি এমনিতেও ঝাঁঝালো একটা তেল, এটা বড়রাই সহ্য করতে পারে না নাকের মধ্যে দিলে, আর বাচ্চারা তো সহ্য করতেই পারবে না, আর স্কিনের মধ্যে দিলে এটা খুব রিয়েকশন করে, যার জন্য বাচ্চারা দেখেন এখন খুব বেশি স্কিনে ইনফেকশন নিয়ে আসে। এবং যখনই বলা হয় কি দিয়েছেন, তেল দিয়েছে, কি তেল দিয়েছেন, সরিষার তেল দিয়েছি। সরিষার তেল আসলে খুবই মানে বাচ্চাদের প্রয়োগ করা উচিত না। তেল দিলে অলিভ অয়েল দেন,
অথবা অনেক অনেক বাচ্চাদের তেল আছে বাইরের তেল যেগুলি বেবি অয়েল আছে ওগুলি দেন, যেগুলি নাকি রিঅ্যাকশন কম করে, যেগুলি সফট থাকে স্কিন। তো আসলে কোনো ধরনের এই ধরনের কিছু দিলে কেমিক্যালস আমার মনে হয় আরো রিঅ্যাকশনটা বেশি হয়ে যেতে পারে। আপনি উপসর্গ ভিত্তিক কিছু রোগের কথা বলছিলেন ম্যাডাম। আমরা কিন্তু জানি যে এই করোনার যে মহামারীর সময়টি চলছে, যে প্যান্ডেমিক সময়টি চলছে, এই সময়ে আমরা কিন্তু দেখছি যে ডায়রিয়া একটি কিন্তু করোনার উপসর্গের মধ্যে পড়ে। আমরা হঠাৎ করে কোনো বাচ্চার যদি এই ধরনের উপসর্গ দেখি আসলে, তাহলে তাদের জন্য কি করণীয় রয়েছে ম্যাডাম? আসলে ডায়রিয়াটা ওয়ান অফ দ্য, ভালোই বলেছেন যে আসলে কোভিড এর জন্য ডায়রিয়া আরেকটা প্রেজেন্টেশন। এখন ডায়রিয়া হলে কিন্তু কোভিডে যে ডায়রিয়াটা হয় এটা কন্ট্রোল করা খুবই মুশকিল হয়ে যায়। এতে কিন্তু আইভি স্যালাইন দিতে হয়, যেন মানে রিপ্লেসমেন্ট, ফ্লুইড রিপ্লেসমেন্টের জন্য। এই জন্য কিন্তু শিশুকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে ভর্তি করা দরকার। হাসপাতালে ভর্তি করা দরকার। এবং আমরা কিন্তু জ্বর বা ঠান্ডা কাশি এই সমস্যাগুলো যখন হয় তখন আমরা শুরুতেই কিন্তু ওষুধ, বাবা মারা হয়তো কোনো ফার্মেসি থেকে গিয়ে ওষুধ কিনে ফেলেন, কিনে খাইয়ে দেন, কিন্তু আপনার চিকিৎসকের জন্য সেই সুযোগটি থাকে না আসলে কোন ওষুধটি নির্ধারণ করার প্রয়োজন। আমরা এই বিষয়টি খুব ভালোভাবে একটু জানতে চাই ম্যাডাম। আচ্ছা, এখন বাচ্চাদের, শিশুদের তো নাক বন্ধ হয়ে যেতে পারে, সাথে সাথেই কিন্তু শিশু বিশেষজ্ঞের কাছে যাওয়ার প্রয়োজন হয় না। অনেক সময় নাকে পানি পড়ে নাক দিয়ে, এটা কিন্তু নিউমোনিয়াও না, এটা জাস্ট সাধারণ ঠান্ডা। এটাতে এমনিতেই বাবা মারা ঘরের মধ্যে বসেই কিন্তু, বাড়িতে বসেই কিন্তু চিকিৎসা দিতে পারেন। যেমন নরমাল স্যালাইন ড্রপটা একটু নাকে দিলেন, তাহলে কিন্তু নাকটা খুলে যায়। তারপর লেবু চা, লিকার চা, আমরা বলি লেবু চা, লিকার চা খাওয়ান, একটু একটু খাওয়ালে গলাটা সুদিং হয়, সুদিং এফেক্ট হয়। এতে কিন্তু ওষুধের প্রয়োজন পড়ে না, কারণ এটা ভাইরাল ইনফেকশন, এটা আস্তে করে চলে যাবে। এতে একটু ভিটামিন সি, ভিটামিন ডি জাতীয় খাবারটা বেশি খাওয়ানো, ইমিউনিটি করার জন্য প্রোটিন জাতীয় খাবারটা বেশি খাওয়ানো, এমনি যেমন ধরেন ওই মিনারেলস, ভিটামিন, ট্রেস এলিমেন্ট, এগুলি জিঙ্ক সিরাপ, এই ধরনের জিনিসগুলি কিন্তু খুব বাচ্চাকে ইমিউন বুস্ট আপ করে। এই জন্যে বাচ্চাদের কিন্তু অন্য ওষুধ না দিলেও চলে। কিন্তু বাবা মারা কি করে, ফার্মেসিতে যায়, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। অ্যান্টিবায়োটিকের এরকম মানে অপ্রয়োজনীয় ব্যবহার আসলে খুব ভয়ের কারণ, আতঙ্ক। জি, এবং আসলে নির্দিষ্ট সময় যখন প্রয়োজন ওষুধটি, তখন হয়তো ওষুধটি কাজই করবে না। এই বিষয়টি আসলে আমাদের বাবা মার খুব প্রয়োজন। দর্শক, আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আমাদের আজকে শিশু বিশেষজ্ঞ যিনি আছেন অধ্যাপক সাইদা আনোয়ার ম্যাডাম, উনি কিন্তু বলেছেন স্পষ্ট করে যে কোনো ওষুধ আসলে শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে শিশুদেরকে দেওয়া উচিত, কেননা তাদের এই ওষুধটিও কিন্তু অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। সুতরাং আমরা সঠিকভাবে ওষুধ প্রয়োগটি খুব জরুরি। দর্শক, আমরা অনলাইনে কিন্তু বেশ কিছু প্রশ্ন পেয়েছি। আমরা যদি একটি প্রশ্ন আপনার কাছে তুলে ধরি, যে একজন প্রশ্ন করেছেন মা, যে আমার বাচ্চার বয়স 7 বছর, 2 দিন ধরে তীব্র কাশি এবং গায়ে জ্বর রয়েছে, ডাক্তার তাকে অ্যাজিমেক্স সিরাপটি দিয়েছেন, আসলে এই ওষুধে কতটুকু কার্যকর হবে আপনি যদি একটু বলেন। আসলে তীব্র কাশি আর অনেক জ্বর 7 দিন ধরে, যখন 7 দিনের বেশি হয়ে যায় তখন আমরা একটু চিন্তা করি যে এটা ভাইরালের সাথে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে কিনা। তখন কিন্তু আমাদের একটু পরীক্ষা নিরীক্ষা করাতে হয়। যেহেতু কাশি আছে ওনার বাচ্চার, তাহলে শ্বাসকষ্ট আছে কিনা জানি না, অনেক সময় হুইজ হয় বাচ্চাদের, শব্দ হয়, শ্বাসকষ্ট হয়, বাইরে থেকে শোনা যায়, বাইরে থেকে শোনা যায়, অ্যাজমার একটা প্রকোপ হতে পারে। এই জন্য কিন্তু অনেক সময় জ্বরও হতে পারে, কারণ ইনফেকশন যদি অ্যাসোসিয়েটেড থাকে। এই জন্য অ্যান্টিবায়োটিকটা খাওয়ান, আর সাপোর্টিভ ম্যানেজমেন্টও করতে হবে। যেমন শ্বাসকষ্ট হলে শ্বাসকষ্টের চিকিৎসা করতে হবে, আর কাশি হলে কাশিরও চিকিৎসা করতে হবে। এটা অ্যাসেসমেন্ট। অর্থাৎ যে অ্যাজিমেক্স সিরাপটি খাওয়াচ্ছে সেই সিরাপটি কন্টিনিউ করতে পারেন যেভাবে চিকিৎসক দিয়েছেন। ম্যাডাম, আমরা একটু আপনার সাথে আলোচনা করব এই পরবর্তীতে শিশুর ভ্যাকসিন নিয়ে। তার আগে আমরা যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর চন্দন মিত্র। আপনি বলছিলেন যে খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ, আপনি বলছিলেন যে আমাদের কাদের ভ্যাকসিনটি আসলে প্রথমে প্রয়োগ করা প্রয়োজন সেটি নির্ধারণ করাও খুব জরুরি। আসলে ডক্টর চন্দন মিত্র, আপনার কাছে জানতে চাই যে যুক্তরাষ্ট্রে আসলে কিভাবে এটা করা হয়েছে বা ক্যাটাগরি কিভাবে আপনারা নির্ধারণ করলেন? তো এই ক্যাটাগরিটা যারা নির্ধারণ করেছে সিডিসি এবং অন্যান্য কর্তৃপক্ষ সবাই মিলে, তো তাদের যে গোলটা ছিল যে আপনারা জানেন যে কোভিডের কারণে পুরো সমাজ ব্যবস্থাটা স্থবির হয়ে গেছে, যে কিভাবে এই সমাজটাকে আবার চালু করা যায়।
তো প্রথমে যারা ঠিক করলেন যে এই মুহূর্তে তারা দুইটা ক্যাটাগরিকে ভ্যাকসিন দিচ্ছে, একটা হচ্ছে হেলথ কেয়ার ওয়ার্কার। এখানে কিন্তু শুধু ডাক্তাররা না, ডাক্তার, নার্স, যারা হাসপাতালে কাজ করেন, মানে যারা হাসপাতাল ক্লিন করেন, তারাও কিন্তু ইনক্লুডেড, এবং নার্সিং হোম রেসিডেন্ট, যারা হচ্ছে বয়স্ক লোকজন যাদের অনেক কোমরবিড কন্ডিশন আছে এবং নার্সিং হোমে থাকে। তো গত 2 সপ্তাহ ধরে কিন্তু হেলথ কেয়ার ওয়ার্কারদেরকেই দেওয়া হচ্ছে এবং এরপরে নার্সিং হোমে এক্সটেন্ড করবে। এটা হচ্ছে 1A ক্যাটাগরি। তারপরে তারা আরো 2টো ক্যাটাগরি ঠিক করেছে, একটা হচ্ছে 1B এবং 1C। তো ডক্টর মিত্র, আমরা একটু আপনার এই প্রসঙ্গটি নিয়ে আলোচনায় আসছে, আমাদের সাথে একজন দর্শক রয়েছেন, দর্শকের প্রশ্নটি নিয়ে আপনার এই আলোচনায় আসবো। জি দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করুন। মোহাম্মদ রবিউল ইসলাম, উত্তর থেকে বলতেছি। জি ভাই, আপনার সমস্যাটি বলুন। বাচ্চা আমার ওই শ্বাসকষ্ট। আপনার নিজের শ্বাসকষ্ট? হ্যাঁ, আমার নিজেরই। আজকে আমরা যদিও শিশুদের বিষয় নিয়ে আলোচনা করছি, তবুও আপনি প্রসঙ্গটি নিয়ে এসেছেন। আপনার বয়সটি বলবেন একটু? আমরা তাহলে বয়স 30 বছর। শুধু শ্বাসকষ্ট, এটা কি প্রতি বছরই হয় কিনা এরকম সময়ে? না, প্রতি বছর না, এটাই প্রথম হচ্ছে। জি, কতদিন থেকে শ্বাসকষ্ট? জ্বর আছে কিনা বা অন্য কোনো বিষয়ে সমস্যা? না, অন্য কোনো কিছুই নাই। ঠান্ডা কিংবা কাশি এর আগে হতো, মানে এমন কাশি না। ওষুধ একটা খাইছি, জি, ওষুধ খাওয়ার পর থেকে কাশিটা নেই। ওই শ্বাসকষ্টটাও কমছে, মানে ওই ঠান্ডা লাগলে একটু শ্বাসকষ্ট হয়। আর শরীরে আমার স্কিনে একটু ঘাও সৃষ্টি হয়েছে। জি, ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। আপনি আমাদের অনুষ্ঠানটি দেখতে থাকুন। নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আমাদের যুক্তরাষ্ট্রের থেকে বাংলাদেশি চিকিৎসক ডাক্তার চন্দন মিত্র আছেন, যিনি ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ। আমরা তার কাছেই বরং এই প্রশ্নটি নিয়ে আমরা একটু যেতে পারি। ডক্টর মিত্র, আমরা যে আলোচনায় ছিলাম সেটিতে যাওয়ার আগে আমরা যদি একটু দর্শকের একটি প্রশ্ন ছিল, আমি একটু আপনার কাছে এই প্রশ্নটি নিতে চাই। উনি 30 বছরের একজন মানুষ, উনি শ্বাসকষ্ট অনুভব করছেন হঠাৎ করে সম্প্রতি। তার জন্য আসলে কি করণীয় রয়েছে? তো এই শ্বাসকষ্টটা কিন্তু এই সময় বিভিন্ন কারণেই হতে পারে। স্বাভাবিকভাবেই যেহেতু এখন কোভিডের সংক্রমণটা অনেক বেশি, কোভিডের চিন্তাটাই মাথায় প্রথমে আসে। উনাকে চিন্তা করতে হবে যে উনার কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, এবং উনার আশেপাশে বা পরিচিত কারো কোভিড হয়েছে কিনা, বা উনার শ্বাসকষ্টের সাথে কোনো জ্বর আছে কিনা, বা কোনো কফ আছে কিনা, বা অন্যান্য কোনো জিআই সিমটম যেমন যদি এগুলো থেকে থাকে তাহলে ওনাকে কোভিডের পরীক্ষা করতে হবে। এগুলো না থাকে তাহলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পেট খান কিনা। অনেক সময় যেটা হতে পারে, বা অ্যাজমা বা সিওপিডি বা এই ধরনের জন্যেও কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। তো আপনার শীতকালে অনেক সময় যে ওয়েদারের জন্য, যে সিজনাল চেঞ্জের জন্যও শ্বাসকষ্ট হতে পারে। তো তার জন্যে আসলে কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করা দরকার। ওনার একজন ডাক্তারের কাছে গেলে ভালো হয়, যে তারা যদি তার সিমটমটা দেখে কোনো চেস্ট এক্সরে করতে চান বা অন্য কোনো সন্দেহ থেকে থাকে, সেটা করতে পারেন। আর আরেকটা জিনিস যেটা হতে পারে অনেক সময়, যেটা হচ্ছে রিফ্লাক্স ডিজিজ অনেকের থেকে থাকেন, যার জন্য অনেক সময় ওনারা বলতে পারেন না, অনেক সময় সেটাকে শ্বাসকষ্ট বা জ্বালা পোড়ার কথা বলেন বা বুকে ব্যথা। আর ওনার বয়স খুবই কম, কিন্তু তারপরেও কিন্তু এখন অনেক সময় দেখা যায় যে 30-40 বছর বয়সের লোকজনদেরও কিন্তু হার্টের সমস্যা থেকে যেতে পারে। তো সেটাও কিন্তু একটা চিন্তার কথা, যে ওনার ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, ওনার খাদ্যাভ্যাস কেমন, ওনার শরীরের ওজন কেমন, উনি কেমন অ্যাক্টিভ থাকেন। তো তার উপরে ডিপেন্ড করে, যে ধরেন ওনার যদি সেডেন্টারি লাইফস্টাইল থাকে বা ওনার ওজন যদি একটু বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু হার্টের সমস্যার কথাও চিন্তা করতে হবে। শ্বাসকষ্টটা কিন্তু শুধুই ফুসফুসের রোগ নয়, এটা হার্টের সমস্যার জন্য হতে পারে। তবে কোভিডটাই হচ্ছে সবচাইতে চিন্তার কথা। কেউ যদি এই গত কয়েক মাসে যারাই শ্বাসকষ্ট বা কফ বা জ্বরের কথা বলেন, এই ডায়াগনোসিসটাই প্রথমে আমাদের মাথায় আসে। জি, আপনি বলছিলেন যে, সুতরাং দর্শক, আপনি যে প্রশ্নটি করেছেন আপনি নিশ্চয়ই জানতে পারলেন যে আপনার এই মুহূর্তে কি করণীয় রয়েছে। শ্বাসকষ্ট হলে আসলে কোন রোগের কথা চিন্তা করা যায়। একজন চিকিৎসকের কাছে গেলে নিশ্চয়ই উনি ক্লিনিক্যালি দেখে রোগটি নির্ণয় করবেন এবং রোগের চিকিৎসাটা খুব জরুরি। ডক্টর মিত্র খুব চমৎকার করে বলছেন, আমেরিকা থেকে আমরা তার পরামর্শ পেয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নকারীকে, এবং ডক্টর চন্দ্র মিত্র আপনাকেও ধন্যবাদ। আপনি কথা বলছিলেন যে আসলে ভ্যাকসিনের কার্যকারিতা এবং আসলে কোন পর্যায়ের মানুষগুলোকে প্রথমে ভ্যাকসিনেটেড করা উচিত, বিশেষ করে আপনাদের এখন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা থেকে যদি নিয়ে আমাদের বাংলাদেশের মানুষের ব্যাপারে বলেন স্যার। হ্যাঁ,
তো প্রথম যে কথাটা হচ্ছিল, আমরা কিন্তু এখনো প্রথম ক্যাটাগরিতেই আছি, যেটা হচ্ছে হেলথ কেয়ার ওয়ার্কার এবং নার্সিং হোম রেসিডেন্ট। নার্সিং হোম রেসিডেন্টদেরকে কেন চুজ করা হলো? কারণ তারাই হচ্ছে সবচাইতে ভালনারেবল, তারা সবচাইতে বয়স্ক এবং তাদের অনেক ধরনের কোমরবিড কন্ডিশন আমরা যেটাকে বলে থাকি, যে তাদের ডায়াবেটিস, হার্টের অসুখ, স্ট্রোক, কিডনি ডিজিজ, এই ধরনের অসুখগুলো হয়ে থাকে। দ্বিতীয় ক্যাটাগরিতে যেটা 1B বলেন তারা, সেটা হচ্ছে এসেনশিয়াল ওয়ার্কার, যেমন হচ্ছে যারা নন হেলথ কেয়ার রিলেটেড, যারা হচ্ছে যে ফ্রন্ট লাইন বা যারা ফার্স্ট রেসপন্ডার, যেমন হচ্ছে পুলিশ বা যেমন ধরেন ফায়ার ফাইটার, তারপরে পোস্টাল সার্ভিস ওয়ার্কার, তারপরে আপনি চিন্তা করতে পারেন যে যারা গ্রোসারি স্টোরে কাজ করে, পাবলিক ট্রান্সপোর্টেশন রিলেটেড কাজ করে, তারপরে এডুকেশন সেক্টরে কাজ করে, যেমন হচ্ছে টিচার যারা, বা যারা চাইল্ড কেয়ার ওয়ার্কার বা ডে কেয়ার সেন্টারে কাজ করে। তার মানে যারা এসেনশিয়াল, এই মানে সমাজটাকে সচল রাখার জন্য যাদের প্রয়োজন খুবই বেশি, তারা হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরিতে। তারপরে তৃতীয় ক্যাটাগরি, যেটাকে এখানে বলে 1C, সেটা হচ্ছে আরো কয়েক মাস পরে যাদেরকে শুরু করা হবে। সেটা হচ্ছে যে যারা তারাও এসেনশিয়াল, কিন্তু যাদের কথা বলা হলো তাদের বাদ দিয়ে, যেমন যারা কনস্ট্রাকশন ওয়ার্কার, যারা আইটি রিলেটেড, বা যারা ব্যাংকে, যারা টেলার মেশিন হিসাবে যারা ব্যাংকে কাজ করেন, এই ধরনের। তো এইভাবে তারা কিন্তু অনেকগুলো স্তরে ভাগ করেছেন, তবে তারা সবচাইতে গুরুত্ব দিয়েছেন যে কাদেরকে সবচাইতে বেশি প্রয়োজন এই গুরুত্ব অনুযায়ী আসলে এই তালিকাটি করা খুব জরুরি। ডক্টর মিত্র, আপনি যে কথাটি বলছিলেন আসলে মূলত খুব জরুরি একটি বার্তা আমাদের জন্য নিশ্চয়ই, যে আমাদের দেশেও এই করোনা ভ্যাকসিন রাষ্ট্রীয়ভাবে দেওয়ার একটা পরিকল্পনা, উদ্যোগ নেওয়া হয়েছে। নিশ্চয়ই আপনার এই পরামর্শগুলো আমাদের কাজে লাগবে অনেক। আপনি আমাদের সাথেই থাকবেন নিশ্চয়ই, পুরো অনুষ্ঠান জুড়ে আমরা থাকবো আপনার একসাথেই। আমাদের এই অনুষ্ঠানে আপনার কাছে আবার আসবো আমরা নতুন ভাইরাসের যেই রকম ফের ধরন নিয়ে কিন্তু আপনার কাছে একটু জানতে চাইবো এরপরে। আপনি আমাদের সাথেই থাকুন। আমরা অধ্যাপক ডক্টর সাইদ আনোয়ার, আমরা শুনছিলেন যুক্তরাষ্ট্র থেকে আমাদের ডক্টর চন্দন মিত্র আমাদের কিছু পরামর্শ দিচ্ছিলেন। ম্যাডাম, আমরা একটু জানতে চাই যে এই মুহূর্তে আসলে ভ্যাকসিনের প্রয়োগের কথা আমরা বলছি, কিন্তু শিশুদের বিষয়ে কি কোনো রকমের প্রবন্ধ বা কোনো রিসার্চ, গবেষণা এগুলো কি এসেছে, বা তাদেরকে আসলে কিভাবে আমরা এই প্রতিরোধ ব্যবস্থার মধ্যে আওতায় নিয়ে আসতে পারি? আসলে আমাদের দেশেও ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি একটা গঠন করা হয়েছে। ওখানে ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটিতে কিন্তু একটা পলিসিও গ্রহণ করা হয়েছে। যখন আমাদের দেশে উনি বললেন যে কোভ্যাক্স এবং অ্যাস্ট্রাজেনিকা দুইটা আসার কথা, এবং দুইটা ভ্যাকসিনই হচ্ছে -2 to -8 ডিগ্রি সেলসিয়াসে ওটা প্রিজার্ভ করা যায় এবং কোল্ড চেইন করা যায়, আমাদের কোল্ড চেইন মেনটেন করা যায়। কিন্তু আমাদের দেশে -20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কোল্ড চেইন মেনটেন করা যায়, এছাড়া হয় না। এবং আলট্রা কোল্ড চেইন যেটা, সেটা তো অনেক বেশি, তাপমাত্রা অনেক নিচে থাকে। ফলে হচ্ছে কি, এই ধরনের ভ্যাকসিন যখন আসবে, যখনই কিন্তু ইন্ডিয়াতে আসবে, তখনই আমাদের দেশেও ঢুকে যাবে 3 কোটি ভ্যাকসিন। এবং প্রথমে আমাদের যেটা করা হচ্ছে যে যারা ফ্রন্টলাইনার তাদেরকে দেওয়া হবে, ল এনফোর্স যারা করছে, যেমন পুলিশ, র্যাব, এদেরকে যারা ফ্রন্টলাইনার্স, এবং ফ্রন্টলাইনার্স, হেলথ ওয়ার্কার, আর হচ্ছে ল এনফোর্সে যারা আছে ওদেরকে দেওয়া হবে। আর হচ্ছে যারা 60 ইয়ার্সের উপরে, যাদের কোমরবিডিটি করে, সিনিয়র সিটিজেনদেরকে দেওয়া হবে। এই প্রথমে এই পোর্শনটাকে দেওয়া হবে, তারপরে হচ্ছে সাবসিকুয়েন্টলি সবাই আসবে। কিন্তু বাচ্চাদের ব্যাপারে হচ্ছে যারা 12 ইয়ার্সের উপরে, বাচ্চাদের বয়স 12 বছরের উপরে, তাদেরকেই শুধু এই ভ্যাকসিনটা দেওয়া যেতে পারে। কিন্তু 12 বছরের নিচে এখনো পর্যন্ত তৈরি হয় নাই। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকসিনটা অবশ্যই তৈরি করা উচিত বাচ্চাদের জন্য। কেন সেটা, এখন কিন্তু অনেক ইনফেকশন কিন্তু এত ট্রান্সমিশন হচ্ছে, শিশুদের কিন্তু অনেক বেশি হচ্ছে। এখন দেখা গেছে যে এখন ইউএসএতে শিশুদের যে নতুন, আপনি বললেন নতুন মিউটেশন হয়েছে, নিউ মিউটেশন, এই নিউ মিউটেশনে কিন্তু শিশুরা এফেক্টেড হচ্ছে বেশি। এখন দেখা গেছে, এবং অনেক গবেষক বলছেন যে তরুণ বা কম বয়সী, অপেক্ষাকৃত কম বয়সী যারা রয়েছেন, তাদের কিন্তু এই আক্রান্ত হবার সম্ভাবনা বেশি এবং মারাত্মক হতে পারে।
এই জন্যই কিন্তু শিশুদের এখন অবশ্যই মারাত্মক হয়েছে, কারণ মাল্টিপল ইনফ্লামেটরি সিনড্রোম ইন চিলড্রেন বলে একটা রোগ এসেছিল, MIS-C। এই MIS-C হলে কিন্তু এটা কিন্তু মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দেয়, কারণ এটা হার্টকে এফেক্ট করে, এটা মৃত্যু ঝুঁকি অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে। এই জন্য কিন্তু এখনো পর্যন্ত এই মর্টালিটি আমরা কমিয়ে নিয়ে আসছি। যখন আমরা দেখি তখন সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিয়ে মর্টালিটি কমানো যায়, কিন্তু যখনই আপনার বাচ্চা বাড়িতে থাকে, অনেক শিশুদেরকে তো আনা হয় না, তখন কিন্তু বাচ্চার মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যায়। এই জন্যে উচিত যে আমাদের ভ্যাকসিনটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বাচ্চাদের জন্য ভ্যাকসিনটা তৈরি করা হোক। অর্থাৎ এখনো পর্যন্ত আমরা শিশুদের জন্য ভ্যাকসিনটি এখনো প্রয়োগের আওতার মধ্যে আনা এখনো বলা হয় নাই যে শিশুদের জন্য দেওয়া যাবে কিনা, কিন্তু বলা হয়েছে যে 12 বছরের উপরেই দেওয়া যেতে পারে এই ভ্যাকসিনটা। 12 বছরের উপরে মানে একটা সমীক্ষায় আমি দেখেছি। জি ম্যাডাম, আমরা আসলে আলোচনা করতে করতে অনেকগুলো প্রশ্ন আমাদের সাথে এসেছে আমাদের অনলাইনে, আমাদের এই অনুষ্ঠানটি অনলাইনে প্রচার হচ্ছে এটিএন বাংলার ফেসবুক অনলাইনে। আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে, একজন মা প্রশ্ন করেছেন যে আমার বাবুর বয়স 6 মাস, সে লাস্ট 3 দিন ধরে জ্বর ও ঠান্ডায় ভুগছে, ডক্টর টিসেফ সিরাপটি দিয়েছেন, কাল থেকে ওর র্যাশও এসেছে। এখন আসলে এই ওষুধের সাথে কি আর কোনো ওষুধ প্রয়োজন আছে কিনা, এই টিসেফ যে খাচ্ছেন এটি যথেষ্ট হবে কিনা? আসলে যে শিশু বিশেষজ্ঞ দেখানো হয়েছে আমার মনে হয় উনি ভালো বলতে পারবেন, কারণ অনেক সময় অ্যালার্জি হয়, অ্যালার্জির জন্য কিন্তু অ্যান্টি অ্যালার্জিক ওষুধও দিতে হয়, যেহেতু শিশুর শরীরের মধ্যে দানা দানা হয়েছে, লাল লাল দানা দানা হয়েছে। আর যেহেতু জ্বর আছে, শরীরের মধ্যে লাল লাল দানা দানা আছে, প্লাস হচ্ছে যদি কাশি থেকে থাকে, তাহলে আমার মনে হয় খুব তাড়াতাড়ির মধ্যে একটু পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন, যেমন একটা কমপ্লিট ব্লাড কাউন্টটা আর এক্সরে চেস্টটা করা উচিত। কারণ অনেক সময় দেখা যায় এরকম ছোট বাচ্চাদেরও কিন্তু কোভিড ইনফেকশন হয়, হ্যাঁ, সেটা বাবা মার অনেক সময় অ্যাসিম্পটোমেটিক, নবজাতকদেরও হয়েছে। জি, অর্থাৎ আসলে এই রোগটি কাউকেই ছাড়ে নাই, আসলে সবারই হয়েছে এবং হচ্ছে, আরো তীব্রতা বাড়তে পারে বলে গবেষকরা মনে করছেন। সুতরাং সতর্কতার কোনো আসলে সতর্কতার বাইরে কিছু চিন্তা করা মুশকিল। ম্যাডাম, আমরা একটু জানতে চাচ্ছি যে এই যে শিশুদের, আপনি একটু বলছিলেন যে প্রতিরোধ ক্ষমতা কিন্তু শিশুদের অনেক কম থাকে, সেক্ষেত্রে শিশুদের ধীরে ধীরে প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকে বয়সের সাথে সাথে, কিন্তু আমরা দেখি যে বাচ্চাদের মায়েরা সাধারণত অনেকে যারা কারো কর্মজীবী মা রয়েছেন, তারা কিন্তু অনেক সময় কৌটার দুধ খাইয়ে ফেলেন। 6 মাসের যে শিশুর, তারা নবজাতক রয়েছেন বা যারা শিশুরা রয়েছে 6 মাসের মধ্যে তাদেরকে কৌটার দুধ খাওয়ানো হয়। এই দুধ খাওয়ানোগুলো কতটুকু ক্ষতিকর বা তাদের কোনো উপকার আসবে কিনা সেই বিষয়টি নিয়ে একটু জানতে চাইবো। তার আগে আমাদের সাথে একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্নটি নিয়ে নিই। দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করুন। জি, দর্শক কে আছেন সাথে আমাদের? হ্যালো, জি বলুন। জি, আমরা শুনতে পাচ্ছি দর্শক, আপনার প্রশ্নটি করুন। আমি চিটাগাং থেকে বলছি। জি, আপনার সমস্যাটি বলুন ভাই, শুনতে পাচ্ছি। আমার বাচ্চা ওই মানে এখন 1 বছর হয় নাই, 8 মাস হয়েছে। জি, কি সমস্যা কি তার? দীর্ঘদিন ধরে কাশি, এখন ওই ডাক্তারের কাছে গেছিলাম, উনি সর্দি কাশি জি দিয়েছেন, এখন ডাক্তারে বলছে যে গ্যাস দেওয়ার জন্য, এখন মানে পরপর 2 দিনে 6বার গ্যাস দিতে বলছে এখন। জি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন অনুষ্ঠানটি। আমাদের সাথে শিশু বিশেষজ্ঞ রয়েছেন অধ্যাপক সাইদ আনোয়ার। ম্যাডাম, আমরা যদি দর্শকের প্রশ্নটি যদি যতটুকু বলতে। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নটা করার জন্য। আর 8 মাস বয়সের বাচ্চা ঘন ঘন শ্বাসকষ্ট হচ্ছে এবং কাশি হচ্ছে, উনি যেটা বলেছেন, এটা আমরা হুইজ, অনেক সময় কিন্তু শব্দ হয় শ্বাসে, তখন অনেক সময় অ্যালার্জির জন্য বাচ্চাদের কিন্তু এরকম হুইজি চেস্ট হতে পারে। এখন এই জন্যই মনে হয় নেবুলাইজার যেটা দিতে বলেছে, গ্যাস দিতে বলেছেন, এই গ্যাসটা দিলে কোনো ক্ষতি কিছু নাই, তবে অতিরিক্ত কাশির মধ্যেই গ্যাস দেবেন, একদম কম মাইল্ড কফ, এতে কিন্তু গ্যাস দেওয়ার প্রয়োজন হয় না। তখন কিন্তু ওই যে ইনহেলার, রেসপো চেম্বার দিয়ে ইনহেলার দিলেই হয়। ধন্যবাদ দর্শক, আপনি প্রশ্নটি করার জন্য। চমৎকার করে ম্যাডাম বিষয়টি নিয়ে আলোকপাত করলেন। আমরা আপনার কাছে আবার আসবো ম্যাডাম। আমরা বিশেষ করে আমরা আলোচনা করছিলাম যে বিষয়টি, যে প্রশ্নটি ছিল যে কৌটার দুধ খাওয়াটা, মায়েরা যারা বিশেষ করে কর্মজীবী মহিলা রয়েছেন তারা সময় দিতে পারছেন না, সে কারণে অনেক সময় কৌটার দুধ খায়। আসলে কর্মজীবী মা বাবার চাইতেও কিন্তু কর্মজীবী
যারা না, তারাই কিন্তু বেশি কৌটার দুধের দিকে ঝুঁকেন। কারণ কৌটা হচ্ছে একটা অ্যাট্রাকটিভ জিনিস, যেটা দুধ খাওয়ালে মনে করেন যে বাচ্চা বুঝি ভালো হয়ে যাবে, বাচ্চা বুঝি হেলদি হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় যেটা আল্লাহ তাআলার অথবা ঈশ্বর অথবা গড যেটা দিয়েছেন, মাকে তো দিয়েই পাঠিয়েছেন মায়ের দুধ। মায়ের দুধ হচ্ছে একটা প্রাকৃতিক খাবার, ন্যাচারাল খাবার, এটা একটা স্টেপল খাবার। এই স্টেপল খাবারটাই কিন্তু শিশুকে দেওয়া উচিত। এটা 6 মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধ দেওয়া উচিত, এবং জন্মের 1 ঘন্টার মধ্যেই, এবং এই 6 মাস বয়সে মায়ের দুধের ছাড়া আর কোনো কিছু পানি অথবা শরবত অথবা কোনো অন্য কিছু স্পেসিফায়ার, চুষনি, এগুলি দেওয়া উচিত না। 6 মাস বয়সের পর থেকে বাড়তি খাবার দেওয়া উচিত, সাথে বুকের দুধের পাশাপাশি, মায়ের দুধের পাশাপাশি কি দেওয়া উচিত? বাড়তি খাবার, সলিড ফুডগুলি আস্তে আস্তে ইন্ট্রোডিউস করতে হবে। এটার অর্থ এই না যে কৌটার অথবা অন্য দুধ দেওয়া উচিত। অন্য দুধ মানে গরুর দুধ, গরুর দুধের মধ্যে গরুর দুধ, কৌটার দুধও কিন্তু গরুর দুধ থেকেই তৈরি। আচ্ছা, এটা কিন্তু বাচ্চাকে আসলে শিশুকে খাওয়ানো, কারণ মায়ের দুধেই হতে যথেষ্ট। সময় কিন্তু আমরা জানতাম যে গরুর দুধটি আসলে আমরা খেয়েও বড় হয়েছি যে গরুর দুধ ভালো বা শিশুর জন্য হয়তো ক্ষতি হবে না, কিন্তু আপনি যেটি বলছেন এর আগেও আপনি বেশ কয়েকবার আপনার কাছ থেকে আমরা জেনেছি যে গরুর দুধে কি সমস্যা রয়েছে। আসলে গরুর দুধে যে প্রোটিন থাকে আর মায়ের দুধে যে প্রোটিন থাকে সেটা সম্পূর্ণ ডিফারেন্ট। গরুর দুধে যে কেসিন প্রোটিনটা থাকে, সেই প্রোটিনটা কিন্তু অ্যালার্জি করে। হ্যাঁ, এই যেমন কাউজ মিল্ক প্রোটিন অ্যালার্জি বলে, সেটা কি আসলে শিশুদের জন্য ক্ষতির কারণ? ভীষণ ক্ষতিকর। সেখানে আপনার শ্বাসকষ্ট হবে, সেখানে কনস্টিপেশন হতে পারে, কারো কারো ডায়রিয়া হয়, কারো কারো বমিটিং হয়, কন্টিনিউয়াস বমি হতে থাকে। এই জন্য গরুর দুধের মধ্যে যে প্রোটিনটা আছে, কেসিন বলা হয়, এই কেসিনটা হচ্ছে মানুষের জন্য ক্ষতিকর। সেক্ষেত্রে গরুর দুধটিও আসলে অ্যাভয়েড করা উচিত শিশুদের জন্য। দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য পেলাম যে আসলে শিশুদেরকে আমরা গরুর দুধটিও যে খাওয়ানো বা প্রয়োজন আছে কিনা সেটি বিষয়ে একটি তথ্য ম্যাডাম দিলেন। অর্থাৎ আমরা মায়ের দুধের বিকল্প কোনো কিছু নেই, মায়ের দুধের পাশাপাশি 6 মাসের পরের শিশুদেরকে আসলে আমরা যেটি ম্যাডাম বলছিলেন যে কিছু ঘরে তৈরি খুব সুষম খাবার যদি আমরা দিতে পারি, সেটি বরং শিশুদের জন্য উপকারে আসবে। আগামীকাল এই অনুষ্ঠান হেলথ জংশন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নিবেদিত এই অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।